আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা বাগ হান্টিং এর জন্য প্রস্তুতি নিতে পারি বা কিভাবে কাজগুলো আসলে শুরু করতে পারি। আমরা বাগ হান্টিং এর পুরোটা সিরিজ ভিডিও তৈরি করব। আশা করি সবাই আপনারা শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন। তো দেখুন, প্রথমে আমাদের যে লেখাটা আছে সেটা হচ্ছে স্টেপস টু বাগ বাউন্টি। তার মানে আমার বাগ বাউন্টিং এর জন্য আমার এই স্টেপগুলো ফলো করতে হবে। প্রথমত হচ্ছে যে কি, যে চুজ টার্গেট। আমার বাগ হান্টিং এর জন্য একটা টার্গেট ফার্স্টেই চুজ করতে হবে। সো টার্গেট আমরা চুজ করব কোথায়? টার্গেট চুজ করার জন্য আমাদের কিছু সেভারাল ওয়েবসাইট আছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুইটা হচ্ছে বাগ ক্রাউড এবং হচ্ছে আমাদের যে হ্যাকার ওয়ান, এই দুইটা ওয়েবসাইট। আমাদের বাগ ক্রাউডের মধ্যে দেখেন যে আপনাদের এখানে বাগ ক্রাউডে যদি আসার পরে হচ্ছে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আপনারা অনেক কিছু আসলে শিখতেও পারবেন এই জিনিসগুলো। এখানে শুধুমাত্র আপনি হ্যাক করবেন বা করবেন এরকম না, অনেক কিছু আসলে এখানে শেখার জন্য অনেক জিনিসগুলো থাকে। আমাদের বাকক্রাউডে দেখি, সেটা হচ্ছে যে বাকক্রাউডে আসার পরে ডিসকভারিতে যখন আসবেন তখন আপনারা এখানে আসলে জিনিসগুলো দেখতে পারবেন যে অনেকগুলো দেয়া আছে। টাস্ক হচ্ছে দিয়ে রাখছে তারা, যে আপওয়ার্কের একটা বাগ খুঁজে বের করতে পারলে $120 থেকে সর্বোচ্চ $10,000 পর্যন্ত আপনাদের বাউন্টি দিতে পারে। তো আবার যদি আমরা দেখি যে হ্যাকারনে অপরচুনিটিতে আসলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জন্য হচ্ছে 444টা অপরচুনিটি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। তার মধ্যে একটা হচ্ছে আরইআই বাগ বাউন্টি প্রোগ্রাম, সেখানে হচ্ছে আপ টু $8,000 পর্যন্ত আপনাকে পেমেন্ট করবে। এখানে 10,000, এখানে 15,000, এখানে $10,000। আবার বলছে এটা ডলার, আসলে টাকা না। এখানে হচ্ছে মিনিমাম $150 থেকে $5,000, এখানে $300 থেকে $5,000 এরকম। সো আপনারা টার্গেট চুজ করার জন্য এই দুইটা প্ল্যাটফর্ম হচ্ছে চুজ করতে পারেন। আরও আছে ইন্টিগ্রিটি, দেন আরও অনেক কিছু আছে। এরপরে হচ্ছে কি, আপনি যখন একটা টার্গেট চুজ করলেন, এরপর হচ্ছে কি রিড দ্য ইন স্কোপ অ্যান্ড আউট অফ স্কোপ কন্ডিশনস প্রপারলি। সো আপনি ধরেন এখানে হচ্ছে আমার একটা আমি টার্গেট চুজ করলাম, ধরেন যে এই জিনিসটি আমি টার্গেট চুজ করলাম, সি ডিটেলস আসলাম, এখন আমি এটার উপর হান্টিং করতে যাচ্ছি। তো এখানে আমার প্রথমে এই জিনিসগুলো একটু দেখতে হবে যে মূল ওয়েবসাইটটা হচ্ছে কি যে http://rei.com। হ্যাঁ, আর এখানে হচ্ছে যে আমার এটা কবে পোস্ট করা হয়েছে, যে 2023-এ এখানে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত 52টা রিপোর্ট তারা হচ্ছে এই করছে, এভারেজ $500 বাউন্টি পেমেন্ট করছে। আর অ্যাভারেজ রেসপন্স টাইম হচ্ছে একদিন 11 ঘন্টা। এই জিনিসগুলো এখানে দেওয়া আছে। এখানে লো, মিডিয়াম, হাই, ক্রিটিক্যাল কোন সাইটের জন্য আসলে কীরকম, এই জিনিসগুলো এখানে সবগুলো বিস্তারিত লিখে দেওয়া আছে। দেন এইখানে হচ্ছে তাদের টোটাল এখনো পর্যন্ত বাউন্টি পে করছে $49,455, অ্যাভারেজ হচ্ছে 500, আর টপ বাউন্টি রেঞ্জ 2132 থেকে 3000 পর্যন্ত দিয়েছিল। তো এই জিনিসগুলো আসলে গত 90 দিনে $3550 তারা বাউন্টি দিচ্ছে এখনো পর্যন্ত। 179টা রিপোর্ট হচ্ছে তারা অ্যাকসেপ্ট করছে, আর লাস্ট রিপোর্ট হচ্ছে 5 দিন আগে। তো এখানে দেখেন যে ইনস্কোপ এবং আউট অফ স্কোপ যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে দেখেন এখানে এলিজিবিলিটি টু পার্টিসিপেন্ট, এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন। এরপরে হচ্ছে যে প্রোগ্রাম রুলস, এখানে তাদের রুলগুলো দেয়া আছে যে আপনি এই রুল যদি ব্রেক করেন তাহলে কিন্তু কাজ হবে না। আর এইখানে হচ্ছে যে আউট অফ স্কোপ ভালনারেবিলিটিস, এখানে আউট অফ স্কোপ মানে হচ্ছে যে আপনি এই কাজগুলো করতে, যেমন এখানে গিয়েছে যে সিএসআরএফ আছে, তো আপনি যে সিএসআরএফ অ্যাটাক করে কোনো তথ্য বের করতে পারেন বা পান, তাহলে এটা দিয়ে হচ্ছে আপনি যদি সাবমিট করেন, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। হ্যাঁ, এরপরে হচ্ছে সিএসপি, এসটিটিপি, সোর্স ফ্ল্যাগ কুকিজ, এই জিনিসগুলো আসলে এখানে তারা অ্যাকসেপ্ট করবে না, কারণ কি এটা হচ্ছে আউট অফ স্কোপ ভালনারেবিলিটিস। তো অনেকেই আছে দেখলাম বা দেখবেন যে প্রথমত হচ্ছে এই জিনিসগুলো ভালো করে খেয়াল না করার কারণে এই সমস্যাটা হয় যে আপনারা রিপোর্ট দেওয়ার পরেও এটা আসলে বাউন্টি পান না। মেন রিজন হচ্ছে যে আপনাদের এই জিনিসগুলো অনেক সময় তো খেয়াল থাকে না কাজ করতে করতে। তো আরেকটু দেখি যে আমাদের যেখানে স্কোপ, এই স্কোপ অপশনে আসি। স্কোপ অপশনে আসলে দেখতে পারবেন যে এখানে আমার এই যে ইনস্কোপ আছে, এখানে ইনস্কোপ আছে, তার মানে এই যে এইটা হচ্ছে আমার সাইট। আচ্ছা, আগে একটা সাইটটা দেখি যে এটা হচ্ছে আমার মেইন সাইট। হ্যাঁ, এটা হচ্ছে তাদের মেইন সাইট। এই সাইটের জন্য হচ্ছে তারা বাগ হান্টিং এ অফার রাখছে যে এখানে
খুঁজে দেখতে হবে কি কি দুর্বলতাগুলো আছে। তো এর জন্য এটা হচ্ছে একটা মেইন সাইট rei.com, আর এগুলো হচ্ছে কি তার এক একটা ইউআরএল। হ্যাঁ, এগুলো হচ্ছে ইউআরএল, এগুলো ইউআরএল। দেন এটা হচ্ছে কি rei.com, এটা হচ্ছে মেইন ডোমেন। তার মানে আপনি চাইলে ফুল ডোমেইনের উপর কি করতে পারবেন, বাগ হান্টিং করতে পারবেন। আর এই যে এগুলো হচ্ছে একটা ডোমেইন, অনেকগুলো ডোমেইন আছে, সাবডোমেইন আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো এই যে দেখেন এইখানে হচ্ছে আউট অফ স্কোপ। তার মানে এই সাইটগুলোতে যদি আপনি হচ্ছে বাগ খুঁজে পান, তাহলে কি কোনো বাউন্টি আপনাকে পে করা হবে না। কেন? কারণ এই সাইটগুলো হচ্ছে আউট অফ স্কোপে আছে। সো আপনার শুধুমাত্র এই ইন স্কোপের যে সাইটগুলো আছে সেগুলোর উপরে বাগ হান্টিং এর ট্রাই করতে হবে। সো এরপরে দেখি যে ফাইন্ড অল দ্য সাবডোমেইনস। ধরুন এখানে আমার যেই এটা পাইলাম, একটা যেকোনো ডোমেইন আমরা চেক করলাম, ডোমেইন পিক করার পরে সেখানে হচ্ছে আমার কি কি সাবডোমেইন আছে সেই জিনিসগুলো আমার ফাইন্ড আউট করতে হবে। দেন হচ্ছে আমার কি এই সাবডোমেইন, প্রত্যেকটা সাবডোমেইনে এখন আমার হচ্ছে বিভিন্ন অপারেশনগুলো পারফর্ম করতে হবে, যে কোন অ্যাটাকটার মাধ্যমে আসলে আমি কোন ধরনের বাগ খুঁজে পাচ্ছি এই জিনিসগুলো টেস্ট করতে হবে। তো এই জিনিসগুলো টেস্ট করার পরে আমার একটা প্রপার রিপোর্ট তাদের কাছে সাবমিট করতে হবে। দেখেন এখানে কিন্তু আমার একটা যে রিপোর্ট সাবমিশনের একটা যে সাবমিট রিপোর্ট অপশন আছে। সো আমার এখানে কি করতে হবে, যে আমি সকল কিছু কমপ্লিট করার পরে এখানে আমার এসে একটা রিপোর্ট সাবমিট করতে হবে। ঠিক আছে? তো এই রিপোর্ট সাবমিশনের কিছু নিয়ম আছে, টেকনিক আছে, যে তাদের সম্পূর্ণ গাইডলাইন ফলো করে একটা রিপোর্ট সাবমিট করতে হবে। তখন আসলে আপনি একটা বাউন্টি পাবেন। আপনি যদি রিপোর্টটা সুন্দরভাবে গুছিয়ে না লিখতে পারেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না। আশা করি এ পর্যন্ত সবাই খুব ক্লিয়ার। তো আজকে আমরা একটু দেখব যে কিভাবে আমরা সাবডোমেইন ফাইন্ড করতে পারি। এরপরে আমরা আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলোতে আমরা বাকি জিনিসগুলো আসলে শিখবো। সাবডোমেইন ফাইন্ডিং এর জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, যে আমার এই ফোল্ডারের ভিতরে আমি সবগুলো কাজ করব। তো আমি আজকে যে টার্গেটটা নিয়ে দেখাবো সেটা হচ্ছে বিএমআইটি ফার্ম। এটা আমাদের একটা প্রতিষ্ঠান। তো এই বিএমআইটি ফার্মের ভিতরে আমার সকল ফাইলগুলো এখানে সেভ রাখবো। তার জন্য প্রথমে আমাদের সাবডোমেইন হান্টিং এর জন্য আমরা যে টুলসগুলো ইউজ করি সেই টুলসগুলো আমাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার জন্য আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার টার্মিনাল ওপেন করে এখানে কমান্ড দিতে হবে sudo apt install সাবলিস্টার। হ্যাঁ, তো এই সাবলিস্টার হচ্ছে আমাদের একটা সাবডোমেইন হান্টিং এর টুলস। তো আমরা যদি এটা লিখে এন্টার দেই, তো আমাদের পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ড দিলাম। আমার হচ্ছে এটা ইনস্টল করা আছে যার জন্য সরাসরি এসে পড়ছে, আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো তিনটা টুলস আমরা ইউজ করব, একটা হচ্ছে সাবলিস্টার, দেন আরেকটা হচ্ছে আমার sudo apt install, এটা হবে সাবফাইন্ডার। হ্যাঁ, তো তিনটা টুলস আমরা ইউজ করব, একটা হচ্ছে সাবলিস্টার, এটা হচ্ছে সাবফাইন্ডার, আর আরেকটা হচ্ছে অ্যাসিড ফাইন্ডার। sudo apt install অ্যাসিড ফাইন্ডার। সো আমার তিনটা টুলই হচ্ছে ডাউনলোড করা আছে। আরও অনেকেই অ্যামাজ ইউজ করেন, তো অ্যামাজটা অনেক ভারী সফটওয়্যার, এই জন্য আমি এটা এখনো ইউজ করতেছি না। চাইলে আপনারা অ্যামাজ ইউজ করতে পারেন, সমস্যা নাই। তো আমার এই তিনটা টুলস হচ্ছে আপনারা প্রথমে এইভাবে ডাউনলোড করে নেবেন। এই তিনটা টুল হচ্ছে ডাউনলোড করার পরে চলে যাচ্ছি আমাদের যে ফোল্ডার, সেই ফোল্ডারের ভিতরে এসে আমি এখানে একটা টার্মিনাল ওপেন করলাম। এই টার্মিনালে হচ্ছে এখন আমি লিখব সাবলিস্টার -d। -d দিলাম কেন? কারণ আমি হচ্ছে সবগুলো ডোমেইন আমি ফাইন্ড আউট করতে চাই। সো সাবলিস্টার -d দিয়ে আমি বলতেছি যে সাবলিস্টার ওপেন হবে এবং হচ্ছে কি -d, তার মানে সবগুলোর সাবডোমেইন, প্রতিটা ডোমেইন থেকে সাবডোমেইনগুলো আমার বের করে নিয়ে আসবে। এখন হচ্ছে আমি আমাদের বিএমআইটি ফার্মের অ্যাড্রেসটা দিচ্ছি, bmitfarm.com, bmitfarm.com। আচ্ছা, আর এখানে আমি একটা পাইপ ইউজ করতেছি, একসাথে দুইটা কমান্ড ইউজ করার জন্য আমরা পাইপ ইউজ করি। দেন হচ্ছে টি, তার মানে এই যে সাবডোমেনগুলো আমার ফাইন্ড হবে, এই সাবডোমেনগুলো আসলে কোথায় সেভ হবে সেটা হচ্ছে আমি টি দিয়ে বলে দিচ্ছি যে আমার কি সাবলিস্টার ডট টিএক্সটি, অর্থাৎ এই সাবডোমেনগুলো ফাইন্ড আউট হয়ে এবং হচ্ছে কি ফাইন্ড আউট হবে এবং হচ্ছে কি সাবলিস্টার ডট টিএক্সটিতে সেভ হয়ে যাবে। সো এখন আমি হচ্ছে দিলাম, দেখেন আমাদের এটা হচ্ছে রান হয়ে গেছে টুলটা। তো আমি এর পাশাপাশি আরও এটা কাজ চলুক, আরও একটা টার্মিনাল ওপেন করে নিই। এই টার্মিনালে হচ্ছে আমি এখন সাবফাইন্ডার দিব। তো দেখতে পাচ্ছেন যে আমার সাবফাইন্ডার এখানেও হচ্ছে -d, দেন হচ্ছে আমার bmitfarm.com, bmitfarm.com,
সিমিলার ওয়েতে আমি হচ্ছে কোথায় সেভ করব, এখানেই আমি সেভ করব, সেটার নাম হচ্ছে সাব ফাইন্ডার দিব, সাব ফাইন্ডার ডট টিএক্সটি, অর্থাৎ এই সাব ফাইন্ডার ডট টিএক্সটি নামে আমার এই সাব ফাইন্ডার যতগুলো হচ্ছে সাবডোমেন বের করে দিবে সেগুলো এখানে লিস্ট হয়ে যাবে। তো এখন আমার সাব ফাইন্ডারটাও এখানে কাজ করতেছে, সাব ফাইন্ডার কাজ করা শেষ। এখন আমি এটা চাইলে ক্লোজ করে দিতে পারি, একটা শেষ, সাব লিস্টারটাও শেষ, এটাও আমি চাইলে ক্লোজ করে দিতে পারি। আপনারা আবার ক্লোজ না করেও পরবর্তী কমান্ড এখানে দিতে পারি। তো আমার সাব লিস্টার এবং সাব ফাইন্ডার গেল, আর একটা বাকি আছে অ্যাসিড ফাইন্ডার। তো আমি যদি হচ্ছে দেই অ্যাসিড ফাইন্ডার, অ্যাসিড ফাইন্ডার কমান্ড হচ্ছে মাইনাস সাবস মাইনাস অনলি, মানে ড্যাশও বলা যায়, যে অ্যাসিড ফাইন্ডার ড্যাশ সাবস ড্যাশ অনলি। দুইটার ক্ষেত্রে সাব ফাইন্ডার এবং সাব লিস্টারের ক্ষেত্রে ছিল মাইনাস ডি, কিন্তু এখানে হবে অ্যাসিড ফাইন্ডারের ক্ষেত্রে মাইনাস সাবস মাইনাস অনলি। এরপরে হচ্ছে আমাদের যে টার্গেটেড ওয়েবসাইট সেটা দিতে হবে। তো টার্গেট ওয়েবসাইটের ডোমেইন নাম হচ্ছে bmitfarm.com। হ্যাঁ, bmitfarm হচ্ছে আমার টার্গেটেড ওয়েবসাইট, সেখানে আমি একটা পাইপ দিলাম, দেন হচ্ছে টি কোথায় সেভ করব, এটা হচ্ছে আমি এখানে সেভ করব কি নামে, সেটা হচ্ছে অ্যাসিড ফাইন্ডার নামে, অ্যাসিড ফাইন্ডার ডট টিএক্সটি নামে আমি সেভ করতেছি। সো আমার এখানে অ্যাসিড ফাইন্ডারের কাজ শুরু করে দিয়েছে, অ্যাসিড ফাইন্ডার হচ্ছে ফাইন্ড আউট করে নিল। এখন আমি যে চেক করতে চাই যে আসলে আমার কোনটায় কয়টা সাবডোমেন মানে বের করতে পেরেছে, তার জন্য আমি দেব হচ্ছে get অ্যাসিড ফাইন্ডার ডট টিএক্সটি, এরপরে হচ্ছে একটা আমি দেব হচ্ছে পাইপ, দেন আমার wc মাইনাস এল। আচ্ছা, wc মাইনাস এল দিয়ে হচ্ছে আমি চেক করি টোটাল আমার এইখানে কয়টা লাইন তৈরি করা আছে সেই জিনিসগুলো। তো দেখেন প্রথমটাতে আমার অ্যাসিড ফাইন্ডারে পেলো হচ্ছে 63টা সাবডোমেন, দেন আবার হচ্ছে কি করা যাবে, আমি সাব ফাইন্ডার পাবো, সাব ফাইন্ডার ক্যাট সাব ফাইন্ডার ডট টিএক্সটি, দেন আবার সিমিলার কমান্ড wc মাইনাস এল। তো দেখেন সাব ফাইন্ডার পেলো হচ্ছে 48টা এবং অ্যাসিড ফাইন্ডার পেলো হচ্ছে 63টা, দেন আরেকটা বাকি আছে সাব লিস্টার। তো ক্যাট সাব লিস্টার ডট টিএক্সটি wc মাইনাস এল কমান্ড ইউজ করলাম, এখানে সে পেলো হচ্ছে 70টা। তো এখানে দেখেন আমার টোটাল আসলে কয়টা পেয়েছে, অলমোস্ট 181টার সামথিং এরকম আসে। আচ্ছা, প্রথমে আমি দেখি যে তিনটা আমি কেন আলাদা আলাদা টুলস ইউজ করলাম। দেখেন প্রথমটা আমার কয়টা পেলো, যে 63টা, তো সো পরেরটা পেলো 48টা, পরেরটা পেলো 70টা। তার মানে আমার এক এক টুলস আসলে এক এক ওয়েবসাইটের উপর একইভাবে কাজ করে, যার জন্য কম বেশি হতে পারে। সো আমার কোনোটাই যেন মিস না হয় তার জন্য আমি তিনটা টুল ইউজ করছি। সো এখন আমার তিনটাটা যদি আমি একসাথে করতে পারি, সো এটা আমার জন্য একটা বেস্ট ওয়ে হবে। তো আমি তিনটা একসাথে কিভাবে করব, তিনটা একসাথে করার জন্য আমি যে কমান্ড ইউজ করবো সেটা হচ্ছে ক্যাট দিয়ে আমি প্রথমে তিনটাই লিখে নিচ্ছি, sublister.txt, দেন হচ্ছে subfinder.txt, দেন হচ্ছে acidfinder.txt। আচ্ছা, এখন আমার এই তিনটা আমি বলতেছি কি যে এই তিনটা ফাইলের ভিতরে যা যা আছে সেগুলো হচ্ছে রিড করো, সেগুলো রিড করে কোথায় রেখে দাও, সেগুলো রিড করে রেখে দাও হচ্ছে সাবস অল নামক একটা যে আমি টিএক্সটি ফাইল দিচ্ছি সেইখানে, অর্থাৎ আমার এই তিনটার ভিতরে যা যা আছে সেই সবগুলোই এইটার ভিতরে রেখে দিবে। সো দেখুন আমার এখানে সাবস অল নামে আরেকটা টিএক্সটি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি হচ্ছে দেখতে চাই যে আমার সাবস অলে কয়টা আমার অ্যাড হয়েছে, আমি এখন হচ্ছে চেক করব সাবস অল ডট টিএক্সটি, দেন হচ্ছে কি পাইপ দিয়ে wc মাইনাস এল, সরি এটা ex হয়েছে, wc মাইনাস এল। এখন আমি দেখতে পাচ্ছি টোটাল 181টা আমার সাবডোমেন এই লিস্টে চলে এসেছে, অর্থাৎ আমার সাবস অলের ভিতরে আমি টোটাল তিনটা ফাইলেরই যে ডাটাগুলো ছিল সেগুলো নিয়ে আসছি। সো এখন যদি আমি এই জিনিসটা আবার, এখানে তো অনেকগুলো রিপিট আছে তাই না, যে অ্যাসিড ফাইন্ডারে যা যা পাইছে এর মধ্যে সাব ফাইন্ডারে তো অনেকগুলো সিমিলার আছে, আবার সাব লিস্টারও অনেকগুলো সিমিলার আছে। তো এই সিমিলারগুলো যদি বাদ দিতে যাই, বাদ দিতে গেলে তাহলে আমার হচ্ছে জিনিসগুলো দেখতে হবে যে আমি সাবস অল টিএক্সটি দেন পাইপ, এরপরে হচ্ছে সর্ট করব, মাইনাস ইউ কমান্ড ইউজ করে সর্ট করতেছি,
সো এখন আমার কি হবে যে যত ডুপ্লিকেট জিনিসগুলো আছে সেগুলো আমার মানে ডিলিট হয়ে যাবে, শুধুমাত্র ইউনিক যে জিনিসগুলো থাকবে সেগুলোই থাকবে। তো আমি এখন যদি হচ্ছে দেই যে আমার ফাইনাল সাব ডট টিএক্সটি, তবে এর আগে অবশ্যই কি করতে হবে, আমার এটা একটা টি ইউজ করতে হবে। কেন? কারণ আমি টি দিয়ে বলতেছি যে ফাইনাল সাব ডট টিএক্সটিতে আসা সেভ হবে জিনিসগুলো। সো এখন দেখেন আমার এখানে কি হবে, সকল জিনিসগুলো আসলে সেভ হয়েছে। তো তখন ছিল 181টা, এখন যদি আমি হচ্ছে ক্যাট করি ফাইনাল সাব ডট টিএক্সটি wc-l কমান্ড দেই, তাহলে দেখতে পারেন যে মাত্র 118টা, তার মানে যতগুলো আসলে দুইটার মধ্যে সিমিলার টাইপের ছিল সেগুলো হচ্ছে কি রিমুভ হয়ে গেছে। সো রিমুভ হয়ে এখন বাকি আছে কত, 118টা। এখন এই 118টা সাবডোমেনের মধ্যে আলটিমেটলি আমার এই মুহূর্তে কয়টা রানিং আছে, অর্থাৎ কয়টা সাবডোমেন আমার এখন কাজ করতেছে, এই জিনিসটা আমি কিভাবে ফাইন্ড করব, সেটার জন্য হচ্ছে আমার আরেকটা কমান্ড ইউজ করব, ক্যাট দেন হচ্ছে ফাইনাল সাব, এরপর হচ্ছে আমি লিখবো httpx দেন হচ্ছে আমার পাইপ দিব, এরপরে হচ্ছে আবার কি করব যে টি কমান্ড ইউজ করে সেভ করব কি নামে, লাইভ সাব ডট টিএক্সটি। অর্থাৎ আমি বলতেছি যে কি আমার এই যে ফাইনাল সাবডোমেনগুলো আমি পেয়েছি সেগুলোর মধ্যে আসলে এই মুহূর্তে কোনগুলো অ্যালাইভ আছে বা কাজ করতেছে সেগুলো হচ্ছে আমার কি লাইভ সাব ডট টিএক্সটিতে মানে অ্যাড করে দিবে। সো আমি যখন এন্টার দিব দেখেন আমার httpx হচ্ছে রিকোয়েস্ট দিবে, সেই অনুযায়ী যেগুলো সে কাজ করতেছে রানিং আছে সেই সাবডোমেনগুলো এখন চলে আসবে। তো এখন দেখেন আমার এখানে হচ্ছে আমার কি যে লাইভ সাব টিএক্সটি নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমি যদি এখন এই মুহূর্তে দেই যে ক্যাট লাইভ সাব ডট টিএক্সটি wc-l, সো এখন আমি দেখতে পাচ্ছি কয়টা, মাত্র আমার 22টা। এতক্ষণ ছিল কয়টা, এখন প্রথমে আমি পেয়েছি কত 48টা, 70টা, 63টা, সেগুলো থেকে আমি ফিল্টারিং করে করে লাইভ কয়টা ছিল সেটাতে আসছি। তো এখন যদি আমি কাজ করতে যাই তাহলে আমার মাত্র এই 22টা সাবডোমেনের উপরে কাজ করলে আমার জন্য এনাফ। হ্যাঁ, তো আশা করি আজকে এই ভিডিওটা পুরোপুরি সবাই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওগুলোতে আমরা আসলে দেখাবো যে কিভাবে কাজগুলো করতে হবে, প্রত্যেকটা সাবডোমেইনে আমরা কিভাবে বা ঘান্ট করতে পারি। ধন্যবাদ সবাইকে।